ইয়াবা মহামারী। ইয়াবা একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ও আসক্তির মাদক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে দীর্ঘদিন সৈনিকদের খাদ্যহীন ও নির্ঘুম টিকিয়ে রাখার জন্য নাৎসি জার্মান বিজ্ঞানীরা প্রথম ইয়াবা তৈরি করেছিল। ইয়াবা ব্যবহারকারীরা খুব অল্প সময়ে এর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তাদের আচরণ আগ্রাসী হয়ে ওঠে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতে দেশে প্রায় ১.৫ কোটি মাদকাসক্তের মধ্যে ৫০ লাখই ইয়াবায় আসক্ত। এই মারাত্মক নেশা ইয়াবা কিভাবে বাংলাদেশে মহামারী আকার ধারণ করল সেই সম্পর্কে জানার চেষ্টা করব আজকের এই পর্বে। ইয়াবা ট্যাবলেটের মূল উপকরণ ম্যাথাফিটামাইন। থাইল্যান্ডে ম্যাটাফিটামাইন জাতীয় ঔষধকে বলা হয় ইয়াবা। থাই ভাষায় ইয়াবা অর্থ পাগল করা ঔষধ। পশ্চিমা বিশ্বের ইয়াবা হিটলারের মাদক হিসাবে পরিচিত। এছাড়াও এক এক দেশে ইয়াবা এক এক নামে পরিচিত। যেমন ভারতে ইয়াবাকে ভুলভুলাইয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে সাবু, চায়নায় ম্যাগো, বাংলাদেশে বাবা কিংবা গুটি নামে ডাকা হয়। বার্মা, থাইল্যান্ড ও লাওসের সীমান্তবর্তী অঞ্চলগুলো মাদক উৎপাদনের জন্য গোল্ডেন ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত। যুগ যুগ ধরে এসব অঞ্চলে হেরোইন উৎপাদন করা হতো। হেরোইনের উৎপাদন প্রাকৃতিক চাষাবাদের উপর নির্ভরশীল, কিন্তু ইয়াবা রাসায়নিক উপাদান দিয়ে ছোটখাটো ল্যাবরেটরিতে সহজেই তৈরি করা যায়। ৯০-এর দশকের শেষের দিকে গোল্ডেন ট্রায়াঙ্গেলের মাদক উৎপাদনকারীরা বুঝতে পারে হেরোইনের চেয়ে ইয়াবা উৎপাদন করা যেমন সহজ তেমনি লাভজনক। মিয়ানমারের সীমান্ত এলাকাগুলো অনেক ক্ষেত্রেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সব দুর্গম এলাকায় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাদের কার্যক্রম পরিচালনার অর্থের জন্য মাদক উৎপাদন করে থাকে। গত শতাব্দীর ৮০-র দশকের শেষের দিকে থাইল্যান্ডে ম্যাটাফিটামিন জাতীয় এক ধরনের মাদকের প্রচলন হয়, যার নাম ছিল ইয়ামা। সারারাত জেগে কাজ করার জন্য এই ইয়ামা থাইল্যান্ডের ট্রাক ড্রাইভারদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থাই ছাত্ররা এই ইয়ামা ব্যবহার করতে শুরু করে। তরুণ সমাজের মধ্যে এই মাদকের ব্যাপক জনপ্রিয়তা দেখে থাইল্যান্ডের পুলিশ এর নাম দেয় ইয়াবা, যার অর্থ পাগলের নেশা বা পাগল করা ঔষধ। ইয়াবার ভয়াবহতা খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং এটি থাইল্যান্ডের জাতীয় সমস্যায় পরিণত হয়। ২০০৩ সালে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী থাকচেন সিনেওয়াত্রা ইয়াবা সেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একই বছর থাই পুলিশ ২৫০০-রও বেশি ইয়াবা সেবী ও বিক্রেতাকে বিনা বিচারে হত্যা করে। এরপর ইয়াবা নিয়ন্ত্রণকারী চক্র বুঝতে পারে তাদের এখন নতুন বাজার ধরার সময় এসেছে। আর তখন থেকেই ইয়াবা উৎপাদনকারীরা থাইল্যান্ডের পরিবর্তে বাংলাদেশে তাদের বাজার সম্প্রসারিত করতে শুরু করে। ২০০০ সাল থেকে মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা নিয়মিতভাবে এদেশে আসতে শুরু করে। ২০১০ সালের পর থেকে ইয়াবা বাংলাদেশে এক প্রকার মহামারীর আকার ধারণ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর জব্দকৃত ইয়াবার পরিমাণের দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যায় খুব সহজেই। ২০১১ সালে ১১,৫৩,০০০, ২০১২ সালে ২২,৫৮,০০০, ২০১৩ সালে ২৯,৭৪,০০০, ২০১৪ সালে ৭১,৭৯,০০০, ২০১৮ সালে ২,৩০,০০,০০০, ২০২১ সালে ৩,৪০,০০,০০০, ২০২২ সালে ৫,৩০,০০,০০০ পিস ইয়াবা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করে। থাইল্যান্ডের কর্তৃপক্ষ মনে করে প্রতি বছর যে পরিমাণ ইয়াবা বাংলাদেশে ধরা পড়ে তা প্রকৃত অনুপ্রবেশ করা ইয়াবার ১০%-রও কম। বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যে পরিমাণ ইয়াবা উদ্ধার করা হচ্ছে তা দেশে প্রবেশ করা ইয়াবার মাত্র ৪%।
ইয়াবা আসক্তির ভয়াবহ পরিস্থিতি দমন করতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০১৮ সালের মে মাসে বিশেষ অভিযান পরিচালনা করেন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত হয় মাদক বিরোধী অভিযানে দেশজুড়ে প্রায় ২ শতাধিক মাদক ব্যবসায়ী কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। মাদক বিরোধী অভিযানকে অনেকেই সাধুবাদ জানালেও কথিত বন্দুকযুদ্ধ নিয়ে মানবাধিকার কর্মীরা বরাবরই উদ্বেগ প্রকাশ করে। আসছে ইয়াবাসহ যে কোনো মাদকের আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে প্রয়োজন সামগ্রিক প্রতিরোধ। পার্শ্ববর্তী দেশ থেকে যেসব পথে ইয়াবা ঢুকছে সেসব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। দেশের ভেতরের ইয়াবা উৎপাদন ও সরবরাহ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। ইয়াবার কুফল সম্পর্কে সবাইকে, বিশেষত উঠতি বয়সী তরুণ তরুণীদেরকে সতর্ক করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।